জয় নীলমাধবের জয়। এই নীলমাধব, নীল মানে জগন্নাথ, মা মানে সুভদ্রা, ধব মানে বলভদ্র, অর্থাৎ সত্যযুগের নীলমাধবই কলিযুগের শ্রী জগন্নাথ। এই নীলমাধব এবং জগন্নাথের সম্পূর্ণ ইতিহাস জানতে হলে দেখতে হবে আজকের এই ভিডিও। যে সমস্ত বন্ধুরা অনেকবারই পুরী এসেছো অথচ এই নীলমাধব দর্শন হয়নি, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। সম্পূর্ণ তথ্য এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে। আমরা এখন বেরিয়ে পড়েছি নীলমাধব মন্দির দর্শনের উদ্দেশ্যে। এই আমাদের গাড়ি, 4 সিটের গাড়ি ভাড়া পড়ে 3000 টাকা। যেহেতু আমরা 5 জন ছিলাম, সেই জন্য আমাদের এই 7 সিটের গাড়িটি ভাড়া করতে হয়। আর এই গাড়িটির ভাড়া পড়েছে আমাদের 3500 টাকা। পুরী থেকে নীলমাধবের দূরত্ব 120 কিলোমিটার। যেতে সময় লাগবে 3 ঘন্টা, অর্থাৎ যাওয়া আসা এবং ঘুরে বেড়ানো সমস্ত কিছু করেও আমরা একদিনের মধ্যেই আবার পুরী ফিরে আসতে পারবো। এই গাড়িগুলো বুক করতে হলে তোমরা হোটেলেই ট্রাভেল এজেন্সি পেয়ে যাবে, অথবা রাস্তার মোড়ে মোড়ে যে সমস্ত ট্রাভেল এজেন্সিগুলো আছে ওখানে গিয়েও তোমরা বুক করে নিতে পারো। তবে বুক করার সময় তোমরা ভালোভাবে কথা বলে নেবে, গাড়ি এসি কি নন এসি এবং কোন কোন জায়গা দেখাবে সম্পূর্ণ কিন্তু তোমরা স্লিপে লিখে নেবে। উড়িষ্যার নয়াগড় জেলায় অবস্থিত এই কান্টিল্লা গ্রামটি অনেক প্রাচীন। কুল গাছের জঙ্গলে পরিপূর্ণ থাকতো, আর এই কুল গাছের কাঁটার থেকেই এই গ্রামটির নামকরণ হয় কান্টিল্লা। এই গ্রামেই রয়েছে 2টি পর্বত, ব্রহ্মাদ্রি এবং অপরটি পদ্রান্তি। এই 2টি পাহাড়কে একত্রে বলা হয় নীলগিরি পর্বত। আর এই নীলগিরি পর্বতের উপরেই রয়েছে নীলমাধবের মন্দির। গ্রামে আমি এক কীর্তনিয়ার মুখে কীর্তন শুনেছিলাম এই নীলমাধবের। আর পরে যখন আমি জানতে পারি এই পুরী থেকে আমি সেই নীলমাধব দর্শন করতে যেতে পারবো, তখন আমার মনে বড় ইচ্ছা হয়। আর সেই বহুদিনের ইচ্ছা পূরণ করার জন্য আজকে আমি বেরিয়ে পড়েছি নীলমাধবের উদ্দেশ্যে। এই রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে দিচ্ছে। রাস্তাও খুব ভালো, কোনো রকম জ্যামজট নাই, গাড়ি ঘোড়া খুব কম চলে, আর গাড়িও খুব স্মুথ ছুটে চলেছে। এই একই রুটে আমরা আরও কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখব। যেমন অযোধ্যার যেদিন রাম মন্দির উদ্বোধন হয়েছিল, সেই একই দিনে উড়িষ্যাতেও একটি রাম মন্দির উদ্বোধন হয়, আর পাহাড়ের উপরে সেই রাম মন্দিরটি আমরা দর্শন করব। এছাড়াও এখানে একটি উষ্ণ জলের ড্যাম আছে, আমরা সেটাও দেখব। এবং সর্বশেষ সাক্ষী গোপাল দেখে আমরা নেমে যাব জগন্নাথ মন্দিরের সামনে জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে। রাস্তার 2 পাশের গাছপালা আর ছোট বড় এই পাহাড়গুলোকে দেখে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আর তার সাথে আমাদের ড্রাইভার দাদা চালিয়ে যাচ্ছিল উড়িষ্যা ভাষায় সুন্দর সুন্দর গান। সেই গান তো তোমাদের শোনাতে পারলাম না, কারণ ইউটিউবের এই ভিডিওতে ওই গান শোনালে কপিরাইট ক্লেম চলে আসবে ভিডিওতে। তাই তোমরা দেখতেই পাচ্ছ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কতটা মুগ্ধ করছে। খুবই এনজয় করতে করতে মনে হলো 3 ঘন্টা এত তাড়াতাড়ি পার হয়ে গেল। আর আমরা এখন সেই বিশ্ব বসুর গ্রামকে পাশে ফেলে রেখে চলে এলাম একেবারে নীলমাধব মন্দিরের সামনে। এখন আমরা পৌঁছে গিয়েছি নীলগিরি পর্বতের সামনে। এই অরুণ স্তম্ভটিকে আমরা ক্রস করলাম। এখন এই অরুণ স্তম্ভটিতে কনস্ট্রাকশনের কাজ চলছে। সামনেই আমরা দেখতে পাচ্ছি নীলমাধব মন্দিরের সিংহদুয়ার, আর এই সিংহদুয়ার দিয়েই আমরা প্রবেশ করব। যেহেতু মন্দিরটি পাহাড়ের ওপর অবস্থিত, তাই
এই ধাপগুলো কিন্তু অনেক খাড়াই। এখন আমরা চলে এসেছি মন্দির চত্বরে। কি অপূর্ব এই দৃশ্য, মুগ্ধ হয়ে যাচ্ছি। মন্দিরের পাশ দিয়ে পাহাড়ের উঁকি, তো অন্যদিকে বয়ে চলেছে মহানদী। এখন আমরা উত্তর দুয়ার দিয়ে নেমে চলে যাব মহানদীতে। মহানদীতে নেমে আমরা মুখ হাত ধুয়ে আসবো এবং তারপর আমরা পুজো দেব। তো সেই ফাঁকে তোমাদের বলে রাখি, এই মহানদীর সঙ্গে কুসুমিয়া ও কোয়ান্ডিয়া এই দুই নদী একই সঙ্গে বয়ে চলেছে, অর্থাৎ এটিও একটি ত্রিবেণী সঙ্গম। আর এই ত্রিবেণী সঙ্গম যদি তোমরা ঘুরে দেখে আসতে চাও, এই সামনেই যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে এইগুলো তোমরা বুক করে ওই ত্রিবেণী সঙ্গম ঘুরে আসতে পারো। এখন আমি মুখে হাতে জল দিয়ে এরপর আমরা চলে যাব পুজো দেওয়ার জন্য। এই উত্তর দুয়ারের পাশেই তোমাদের চোখে পড়বে এই মিউজিয়ামটি, আর এখানে প্রবেশ মূল্য 10 টাকা। এই 10 টাকার বিনিময়ে তোমরা এই মিউজিয়ামটিও ঘুরে একবার দেখে আসতে পারো। এখানে বিশ্ব বসু যে গুহার মধ্যে নীলমাধবে পূজা করতেন সেই সমস্ত মুহূর্তগুলোকে তুলে ধরা হয়েছে। ইন্দ্রদগ্নু রাজা, বিদ্যাবতী, ললিতা, বিশ্ব বসু যে পাহাড়ের গুহার মধ্যে পূজা করতেন, ললিতা এবং বিদ্যাবতীর বিবাহ, এই সমস্ত মুহূর্তগুলো এখানে তুলে ধরা হয়েছে। তবে এই সমস্ত কিছুর ওপর ডিটেলসে এই মন্দিরের পুরোহিতের মুখ থেকে আমরা এই ভিডিওতেই পরবর্তীতে আমরা জেনে নেব সমস্ত তথ্য। এখন আমাদের এই মিউজিয়ামটি দেখা হয়ে গিয়েছে, চলে এসেছি বাইরে। তোমরাও যদি চাও তো এই মিউজিয়ামটা একবার ঘুরে দেখে নিতে পারো। এখন তোমরা উত্তর দিকের এই হস্তি দুয়ারটি দেখতে পাচ্ছ। আমরা প্রথমে প্রবেশ করেছিলাম পূর্ব দিকে সিংহ দুয়ার দিয়ে, আর এখন উত্তর দিকে এই হস্তি দুয়ার। পুরীর মন্দিরের মতো এই মন্দিরেরও 4টি দিকে 4টি দুয়ার, সিংহ দুয়ার, হস্তি দুয়ার, ব্যাঘ্র দুয়ার এবং অশ্ব দুয়ার, 4টি দুয়ার। এই মন্দিরে পুজো দেওয়ার জন্য এখান থেকেই তোমরা পুজোর সামগ্রী সমস্ত কিছু পেয়ে যাবে। আমরাও এখান থেকে পুজোর সমস্ত কিছু নিয়ে নিলাম। এরপরে আমাদের মেন মন্দিরে পুজো দেওয়ার আগে আমাদের যেটা করতে হবে, এখানের যেটা নিয়ম সেটা হলো এখানে আগে প্রদীপ জ্বালাতে হবে। এই প্রদীপ জ্বালিয়ে তারপর আমরা প্রবেশ করব মেন মন্দিরে। সামনেই এই গরু মহারাজকে প্রণাম জানিয়ে আমরা প্রবেশ করব ভগবান নীলমাধবের পুজো দেওয়ার জন্য। আর এখন আমাদের সামনে সেই ভগবান নীলমাধব দেখা মাত্রই ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। বহুদিনের যে ইচ্ছা আমার পূর্ণ হয়ে গেল আজ। আর এখন আমরা নীলমাধবের পুজো দেব। সামনে থেকে নীলমাধবকে দর্শন করতে পেরে আজ আমি ভীষণ আনন্দিত। আর যে সমস্ত বন্ধুরা এখন দেখছো ভিডিওটি, তারা সবাই একবার বলবে জয় নীলমাধবের জয়। এখন আমরা এখানে পুজো দিয়ে তারপর আমি তোমাদের বাকি সমস্ত কিছু ঘুরে দেখাবো। এই মন্দির চত্বরে রয়েছে আরো অনেক মন্দির, তো একে একে আমরা সমস্ত মন্দির দর্শন করব। এখন আমরা প্রথমেই চলে এসেছি মা লক্ষ্মী মায়ের মন্দিরে। মা লক্ষ্মীর দর্শন করলাম।
এখন আমরা চলে যাব, ঠিক এর পাশেই রয়েছে সাক্ষী গোপালের মন্দির। এখন আমরা সেই সাক্ষী গোপাল দর্শন করব। আমাদের সাক্ষী গোপাল দর্শন হয়ে গেল। এর পাশেই রয়েছে সরস্বতী মায়ের মন্দির। এখন আমরা সরস্বতী মায়ের দর্শন করব। এরপর আমরা চলে এসেছি প্রভু শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা মায়ের মন্দির। যেহেতু আমরা পশ্চিম দিকে আছি, তাই এই পশ্চিম দিকের যে দুয়ারটি, এই পশ্চিম দিকের দুয়ার দিয়ে আমরা বাইরের দিকে চলে এসেছি। এটি হলো ব্যাঘ্রদ্বার। আর এতক্ষণ আমরা যে পর্বতটিতে ছিলাম সেটি ছিল ব্রহ্মাদ্রি পর্বত, কিন্তু এখন আমরা যেখানে আছি এটা হলো পদ্রান্তি। এই পাহাড়ের উপরেই বিরাজ করছেন স্বয়ং হনুমানজি। এই পশ্চিম দুয়ারের চারপাশটা আমি তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিলাম। আর এরপর আমরা চলে যাব সর্বশেষ যে দুয়ার, দক্ষিণ দুয়ার, অর্থাৎ অশ্ব দুয়ার। এই অশ্ব দুয়ার দিয়ে আমরা বাইরের দিকে চলে এসেছি। এখন দেখতে পাচ্ছ এই অশ্ব দুয়ারের বাইরের দিকের দৃশ্যটা। একেবারে পুরীর মন্দিরের মতো চারটি দুয়ার। এই চারটি দুয়ার আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা চলে এসেছি অন্নপ্রসাদ গ্রহণ করার জন্য। মাথাপিছু 100 টাকার বিনিময়ে তোমরা নীলমাধবের এই অন্নপ্রসাদ গ্রহণ করতে পারো। এখন আমরা এই মন্দিরেরই পুরোহিতের কাছ থেকে জেনে নেব নীলমাধব এবং জগন্নাথের সম্পূর্ণ ইতিহাস। বলো নীলমাধব ভগবান কি জয়। এই পর্বত উপরে তুমি বসছে, পর্বত নাম আছে ব্রহ্মাদ্রি। ব্রহ্মাদ্রি মানে ব্রহ্মা, ভগবান ব্রহ্মা হাজার বর্ষ হাজার উপচারে ভগবান নীলমাধব পূজা করছিল। যেকু নীলমাধব পূজা করছিল, পূজা পরে যে ভোগটা উচ্ছিষ্ট ছাড়ি যান বিশ্বসবর একমাত্র কন্যা ছিল ললিতা। বিশ্বসব ঠাকুর আসি সেবা করে, যে সেবা করে সেই মহাপ্রভুর প্রসাদটা নাকি বাড়িতে ভোজন করে, প্রভুর সেবা করে, ওলা টোলা করে, ফুল তুলসী মালা মুথামুথি করে দেয়, এরকম সেবা করে। ব্রহ্মা কিন্তু আসি নীলমাধবকে ভোগটা পূজা করে। ভোগটা যে ছাড়ি যান নাকি বিশ্বসর বাড়িতে ভোজন করে। ইন্দ্রধনু মহারাজ পুরী মন্দিরের কথা বলছে। ইন্দ্রধনু মহারাজ সৌদরে ব্রহ্মলোক বললো মন্দির একটা তৈরি করছে, বলছে ব্রহ্মা আমি একটা মন্দির তৈরি করছে, আমার সাথে তুমি চলে আসুন। সে বললো কিশোর যাবো না, আমি একটা মন্দির তৈরি করছে, যে মন্দির তৈরি আছে তুই মন্দিরে কি বিগ্রহ পূজা হবে না হবে তুমি বলবো। কিন্তু ব্রহ্মা তাকে ইন্দ্রধনু বললো যে তুমি চলে যান মর্তদাকে, মর্তদা যে বিষ্ণু পূজা হয়েছে কোথায় হয়েছে আমি তোমাকে বলবো না। ব্রহ্মা মুক্তাকে ইন্দ্রধনু এরকম শুনলা পরে একটা সভা ডাকলো, মিটিং ডাকলো। মিটিং থেকে নিষ্পত্তি হলো যে চারদিকে 4 জন দূত যাবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। যেখানে বিগ্রহ আছে আমি তাড়াতাড়ি সন্ধানটা পাই যাব, এই জন্য চারদিকে 4 জন দূত যাবে। এই প্রস্তাবটা দিল কে? ইন্দ্রধনু মহারাজ হলো পুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি যখন প্রস্তাব দিয়েছে, ইন্দ্রধনু মহারাজ বিদ্যাপতিকে বললো, সে বলতো ঠিক আছে, রাজার কথা তো অমান্য না। সে বি দূত এলো, দূত এলার পর যখন করতে করতে আসছে দেখলো যে এখানে কথা বলছে যে বিশ্বসবর যে মেয়ে ছিল ললিতা সবাই সাংসাত স্নান করছিল। যেটা গল্প আছে, স্নান সময় তার গোড়াটা খসি যাইছে, যেখানে গোড়াটা খসি যাইছে দেখছে মেয়ে মানুষ একটা ডুবছে উঠছে জল মধ্যে। বিদ্যাপতি খুঁজতে করতে আসছে, দেখলো যে একটা মেয়ে মানুষ ডুবছে উঠছে কেন, সেটাকে উদ্ধার করলো। সবার কা নিয়ম ছিল যে ছেলে যে মেয়েকে স্পর্শ করবে বা ছুঁইবে সেটাকে বিয়ে হয়, বিয়ে না হলে তাকে মারা যাবে। সবার কা নিয়ম মানে সবার মানে ট্রাইবাল, যে সবার আছে ট্রাইবাল, তার নিয়ম ছিল আগে যে পুরুষ যে মেয়েকে কি যে ছেলে যে মেয়েকে ছুঁইবে সেটা বিয়ে হবে, বিয়ে না তো মারা যাবে।
এই সময়ে বিদ্যাপতিকে সবার যত লোক ছিল জঙ্গল মধ্যে বাঁধলো, বললো তুমি রাজার মেয়েকে ছুঁজে তুমি বিয়ে হবে। সে বিয়ে হলো, বিয়ে হলা পরে জামাইবাবু হলো জিজ্ঞাসা করলো যে বাবা সকালবেলা কোথায় যাইছে, সন্ধ্যা থেকে ফেরছে, অত তোমার বাড়িতে সুগন্ধ আসছে কেন, কোথায় পাইছে, কি পাইছে, বউ কোথায় পাইছে, অনেক বাড়িতে আছে, কোয়ের বাড়িতে সুগন্ধ নেই, তোমার বাড়িতে তো সুগন্ধ আসছে কেন? না বাবা নীলমাধব মন্দিরে ঢুকছি আর ভগবানকে পূজা দে ভোগ প্রসাদ খাই। না তাহলে আমি তো জামাইবাবু, আমি বাবার সাথে যাব, যদি কেউ বাবার সাথে আমি না যাবো আমি অন্য জন কিছু প্রশ্ন করবে না। এরকম কথা বললা পরে সবর জানতে পারলো ললিতা বিদ্যাপতি ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পর ঈশ্বর জানতে পারলো যে জামাইবাবু মেয়ের সাথে ঝগড়া করছি। মেয়েগুলা কি বললো, জামাইবাবু কিসের ঝগড়া করছি? না তুমি যেখানে না তুমি কিছু বলছি কি না, তুমি কিছু বলে না, না আমি বলো আমি জামাইবাবুকে নিয়ে যাব, কিন্তু আমার শর্ত আখিরে চোখ বান্ধি নিয়ে যাও জামাইবাবুকে, জামাইবাবুকে আমি রাস্তা দেখাইব না, এই কন্ডিশন দিয়ে জামাইবাবু যদি রাজি তাহলে আমি নিয়ে যাব। জামাইবাবুর তো ইচ্ছা তো ঠাকুর দর্শন জনে, সে বি তার কন্ডিশনে বাবার কন্ডিশনে রাজি হলো। রাজি হলা পরে সকালবেলা স্নান দান করলো, আগে আগে বিশ্বাসু পিছে পিছে বিদ্যাপতি আসবে। বিদ্যাপতি যখন বাইরেছে ললিতাকে বললো একটা কাপড় দেখে কিছু সরিষা বান্ধাও। না সরিষা কি করবে? আর ঠাকুর দর্শন করলে কিছু প্রণামী দিতে হয়, এখানে তো প্রণামী কিছু আমি আনি না, কিছু জানি না, তোমার বাড়িতে টাকা পয়সা কিছু নেই, তোমার বাড়িতে অনেক সরিষা আছে, একটা কাপড় দিয়ে বান্ধাও, আমি সরিষা নিয়ে ঠাকুর চরণ দেব। মিথ্যা কথা বলি কি ইন্দ্রধনু মহারাজ তো পঠাইছিল, এই কথাটা না বলি কি যেরকম রাস্তাটা সন্ধান পাইবার জন্য বিশ্বস আগে আগে পিছে পিছে বিদ্যাপতি একেবারে চোখ বন্ধাবে, রাস্তা তো দেখতে পারবে না, কিরকম যাবে? সরিষাটা ফেলতে 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 আসছে, যখন সরিষা ফেলতে ফেলতে আসছে, ফেলতে আসি ঠাকুরকে চোখ খুললো, দর্শন করলো, দর্শন করার পরে উনি একে চোখ বাঁধলো, চোখ বাঁধি গেলো, বাড়িতে থাকলো। বাড়িতে থাকলে বললে যে 2-4 দিনের মধ্যে আমি এখানে ঘোরাঘুরি করছি বলে মিথ্যা কথা বলি কি ইন্দ্রধনু মহারাজ খবর দিল। মহারাজ নির্দেশে সবাই সেনা সামন্ত ধরি বিদ্যাপতি বৃষ্টি দিনে আসছে, সরিষা গছ হবে, সরিষা ফুল ফুটবে, সরিষা ফুলটা দেখিকে অনুসরণ করিকি সন্ন সাম ধরিকি এখানে আসলো। যেখানে এখানে আসলো চোরানোর জন্য ঠাকুরকে এখানে দৈবান হলো যে বিদ্যাপতি তুমি এখানে চলে যান, আমার বড়া কাঠ লকড়ি বড়া লকড়ি ভাসিকে লাগবে, কোথায় লাগবে না বাঙ্কিমাণ লাগবে। বাঙ্কিমাণ নাকি মহানদী ଆଉ ସମୁଦ୍ର ଯୋଉଠି ମିଳନ ହୋଇଛି ତାକୁ ବୋଲছে ବାଙ୍କିମାଣ। ବାଙ୍କିମାଣ ଲାଗିଲେ তুমি নাকি ତିଆରି କରିବ। କିଛି ଦିନ ଗଲା ପରେ ଇନ୍ଦ୍ରଧନୁ ମହାରାଜ সবাই সেনা সামন্তকে সমুদ্র নদী আলার্ট করলো। কিছু দিন গলা দেখলো বড় কাঠ ভাসিকে লাগছে, যখন কাঠটা ভাসিকে লাগছে কাঠটা আনি গুণিজন ঢুকাই দাও, সবাইকে বলো, কিন্তু কাঠটা উঠা যায় না। বিশ্বসবর বিদ্যাপতি ললিতা ইন্দ্রধনু মহারাজ সবাই আসলো, কাঠটা উঠা গেল। কাঠটা উঠা গেলা পরে এই গুণিজন ঢুকালো, গুণিজন ঢুকালা পরে রাজ্যের নাগরা দিল যে কে কাঠটা তৈরি করতে পারি, যত কাঠ কাঠ যাচ্ছে কে তৈরি করতে পারছে না। ঠাকুর নিজে বুড়া গেলো, চম দূর দূর হয়েছে, জরাজীর্ণ অবস্থা, বললো আমি তৈরি করে দেবো, আমার শর্ত 21 দিন তাকে দরজা খোলা যাবে না, 21 দিন পর্যন্ত দরজা খুলবো। রাজারানী যাই প্রতিদিন কবাটা কানে ঠকঠক আওয়াজ শুনি। যখন 14 দিন হলো কিছু আওয়াজ আসলো না, 15 দিন হলো কিছু আওয়াজ না আসলো, বললো যে বুড়া মারা গেল, তুমি দরজাটা খুলে দেন। যখন দরজাটা খুলে দিল বুড়া লোক নেই, জগন্নাথ বলভদ্র সুভদ্রা অধাগড়া তৈরি হয়েছে, যেরকম দেখলো কবাট টানি দিল। টানার সময় দৈবান হলে কলিযুগে আমি এইরকম পূজা পাবে যে কি নীলমাধব নীল জগন্নাথ মা হলে সুভদ্রা ধবল বলদেব, নীল মাধব নীলমা দর্শন না হলে জগন্নাথ পূজা হবে। এই হচ্ছে ভগবান জগন্নাথর ইতিহাস মাহাত্মা। বল নীলমাধব ভগবান কি জয়। ঈশ্বর সবর যেরকম নীলমাধব পূজা করছিল, আগে গুহার মধ্যে ছিল নীলমাধব তাকে পূজা করছিল। ইন্দ্রধনু মহারাজ বিদ্যাপতি को निर्देश দিয়েছে যেরকম ললিতা বিদ্যাপতির সাথে ভেট হয়েছে জল নদী।
বিয়ে হয়েছে ললিতা বিদ্যাপতি। বিশ্বেশ্বর যেখানে যাইছে, হ্যাঁ, আগে চক্ষু বান্ধি নিচ্ছে বিদ্যাপতিকে, সরিষ বুনছি, পুটুলি তাকে সরিষ আছে। ভগবান নীলমাধব কলিযুগ আগে যে যুগ ছিল, কলিযুগে নামাসুর কামাসুরকে দত্তকে দমন করছে। নামাসুর আর কামাসুর ফুলটা ফেলতে ফেলতে আসছে, সরিষু ফুলটাকে দেখে কি বিদ্যাপতি নীলমাধব দর্শনে আসছে। ইন্দ্রদুম্ন ললিতা বিদ্যাপতি বিশ্বেশ্বর মানে কথাবার্তা হয়েছে। जो दारू ब्रह्म जो चोरा निकले आसছিল विद्यापति महानदीর কাছে যে দারুটা ভাসিয়ে যাইছিল। जो বুড়া লোক जो মানুষ ছিল কাজ যে কাঠ কাজে তৈরি করতে পারি, কাঠ কাজে তৈরি করছে, যে জমের মতো হয়ে গিয়ে ঠকঠক আওয়াজ আসছে এরকম। রাজা ইন্দ্রদম্ন গুড়িজারণে প্রথমে দর্শন করছে, যেরকম অধাগড়া দর্শন হয়েছে। নীলমাধব, নীল হলে জগন্নাথ, মা হলে সুভদ্রা, ধব হলে বলদেব। নীল মাধব একই মূর্তি, কিন্তু পুরীরে তিনি দিন হিসাবে পূজা পাচ্ছে। ভগবান নীলমাধবের দর্শন আমাদের হয়ে গেল, আর এখন আমরা চলে যাব পরবর্তী গন্তব্যের দিকে। তাই এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অনেক অনেক মজা করো।